কোনো রকম লৌকিক অলৌকিক ঘটনার পক্ষপাতিত্ব আমরা করি না। উল্লিখিত গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। নমস্কার, আমি সায়ন্তন দাস ফিরে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম ব্লাডি মেরি। লিখেছেন সুপ্রিয় আচার্য। গল্প পাঠে এবং সুপ্রিয়ার ভূমিকায় রয়েছি আমি। কুশলের ভূমিকায় রয়েছেন সজল গুহ ও সোহমের চরিত্রে রয়েছেন শুভঙ্কর চ্যাটার্জি। অডিও এডিটিং ও পোস্টার ডিজাইন করেছেন সজল গুহ। শুরু হচ্ছে আজকের গল্প ব্লাডি মেরি। সেদিন রাত তখন 11টা কি 11:30 হবে। আমার মাথায় ভূত চাপলো আজ ব্লাডি মেরির রহস্যভেদ করব। ফেসবুকে সেটা পোস্ট করলাম। সেই পোস্টটা দেখার পরই অনেকে এক্সাইটেড হয়ে আমাকে এই পরীক্ষাটা করে দেখতে বলেছিল। আবার অনেকেই বারবার করে রিকোয়েস্ট করে এটা না করতে। তারা বারবার বারণ করে এটা খুব খারাপ, খুবই বিপজ্জনক, এটা না করার কথা বলে। আমি যে খুব জেদি, যেটা করব বলি সেটা করেই ছাড়ি। কিন্তু সেদিন ওই ঘটনার পর মনে হচ্ছে তাদের কথা না শুনলে হয়তো এই রহস্যের কথা কোনোদিনও জানতে পারতাম না, আর তাদের কথা শুনলে আমার এত বড় বিপদ হতো না। সেদিন বিকেলে যখন ক্লাব ঘরে আড্ডা দিতে যাই তখন দেখি আমার দুই বন্ধু সোহম ও কুশল ক্লাবেই বসে আছে। কিরে, কতক্ষণ এসেছিস তোরা? আরে বেশিক্ষণ হয়নি, আয় বস। কুশল একটা সত্যি ভূতের গল্প বলছে। বাবা, আজকের বিষয় ভূত নাকি? তা কী গল্প শোনাচ্ছিস শুনি? গল্পটা পড়ে শোনাচ্ছি, শোন তাহলে। 1509 থেকে 1547 সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিল হেনরি VIII। রাজা হেনরির দুটো মেয়ে ছিল, একজনের নাম ছিল এলিজাবেথ আর একজনের নাম ছিল মেরি। তখনকার সময় এক রাজার অনেকগুলো স্ত্রী থাকা স্বাভাবিক ব্যাপার ছিল। সেই রকমই রাজা হেনরিরও 6জন স্ত্রী ছিল। তার মধ্যে মেরি হলো রাজা হেনরির প্রথম স্ত্রীর সন্তান। কিন্তু এক অজ্ঞাত কারণে মেরিকে তার পিতা স্বীকৃতি প্রদান করেননি। সেই জন্য মেরির সাথে অনেক বেশি দুর্ব্যবহার করা হতো। তখনকার দিনে রাজমহলে অনেক দাস দাসী থাকা সত্ত্বেও মেরিকে দিয়ে সব কাজ করানো হতো। মেরির পিতা সেই সময়কালে ইংল্যান্ডের সবথেকে শক্তিশালী রাজা ছিলেন। তার যা ইচ্ছে মেরির সাথে করতে পারত, এমনকি মেরিকে মেরেও ফেলতে পারত। এই জন্য মেরিকে যা বলা হতো মেরি তাই করতে বাধ্য হতো। সেই কারণে মেরি সবসময় তার ভাগ্য পরিবর্তন করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত। তারপর 1547 সালে একদিন রাজা হেনরির মৃত্যু হলো। 1553 সালে মেরি যখন প্রাপ্তবয়স্ক হলো, সে তখন সন্তানদের মধ্যে সবথেকে বড় হওয়ার কারণে ইংল্যান্ডের নতুন রানী হিসাবে ঘোষিত হলো। দীর্ঘ 37 বছর পর ইংল্যান্ডের রানী হয়ে সে নিজেকে স্বাধীন ভাবতে লাগলো এবং নিজের প্রতি গর্ববোধ করতে লাগলো। সে এখন তার যা ইচ্ছে তাই করতে পারত। কিন্তু তখন ইংল্যান্ডের ধর্ম নিয়ে অনেক বেশি যুদ্ধ চলে এসেছিল। মানুষজন ইংল্যান্ডকে দুটি ধর্মে বিভক্ত করতে চাইছিল। তার মধ্যে একটি ধর্ম হলো ক্যাথলিক আর একটি ধর্ম হলো প্রোটেস্ট্যান্ট। কিন্তু মেরি চেয়েছিল ইংল্যান্ডের সমস্ত মানুষ একই ধর্ম পালন করুক, এবং যার কারণে ইংল্যান্ডে আরও বেশি যুদ্ধ বিদ্রোহ বেড়ে গেল। তখন মেরি সিদ্ধান্ত নিল যে ব্যক্তি এক ধর্ম মানবে না তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হবে। মেরির এইরকম নৃশংস সিদ্ধান্তে ইংল্যান্ডের মানুষ তাকে খুবই অপছন্দ করতে লাগলো এবং তাকে এক নিষ্ঠুর রানী হিসাবে দেখতে লাগলো। সব থেকে বড় কথা, মেরি স্নান করার সময় জলের বদলে মানুষ কাটা রক্ত দিয়ে স্নান করত, কারণ সে মনে করত মানুষের রক্তে স্নান করলে সে নাকি অনেক বছর যুবতী থাকবে। সময় কেটে যেতে লাগলো এবং কিছু বছর পর মেরি বিয়ে করলো। তখন মেরি স্বাভাবিক জীবনযাপন করতে লাগলো। কিছুদিন পর মেরি তার স্বামীর কাছে একটি সন্তান চাইছিল, কারণ রাজসিংহাসন তার ছেলেমেয়েকেই সামলাতে হবে। তার কিছু বছর পর মেরি অন্তঃসত্ত্বা হলো। কিন্তু এরপরই এক আশ্চর্য ঘটনা ঘটল। প্রসবের সময় মেরি কোনো বাচ্চা হলো না। রাজ্যবাসী এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল।
তার পেট পুনরায় স্বাভাবিক আকারে ফিরে আসলো। এটা দেখে মেরি সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। সে একটা বাচ্চা পাওয়ার আশায় পাগল হয়ে গেছিল। সেই সময় সে তার বাচ্চার পাওয়ার আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো। ঠিক আবার কিছু বছর পর তার মনে বাচ্চা পাওয়ার আশার আলো জেগে উঠল। সে আবারও অন্তঃসত্ত্বা হলো। তার যখন প্রসবের সময় এলো, মেরি অনেক আশা নিয়ে ভেবেছিল হয়তো এবার ছেলে অথবা মেয়ে কিছু একটা হবে, কিন্তু এবারও প্রসবের সময় সেই একই কাণ্ড হলো। তার ছেলে মেয়ে কিছুই হলো না। তার পেট আবার সেই স্বাভাবিক আকারে ফিরে আসলো। কিছু তান্ত্রিক যাগযজ্ঞ করে এটা বলল যে তার পেটে নাকি এতদিন একটা খারাপ ডাইনি বসবাস করত। সেই ডাইনি নাকি মেরির সাথে এরকম করত। এই কথাটি ইংল্যান্ডের রাজ্যবাসীর কানে পৌঁছে গেল এবং এটি শোনার পর রাজ্যবাসী মেরিকে আরও বেশি খারাপ নজরে দেখতে লাগলো। পরপর দুবার সন্তান নষ্ট হওয়ার শোকে ও দুঃখে মেরি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং মেরি এইভাবে কষ্ট পেতে পেতে কিছুদিন পর মারাই গেল। ইংল্যান্ডের রাজ্যবাসী মেরির শাসন থেকে মুক্তি পেল। তারপর ইংল্যান্ডের নতুন রানী এলিজাবেথকে করা হলো এবং তারপর ইংল্যান্ডের সুশাসন প্রতিষ্ঠা হলো। কিন্তু মেরি মারা যাওয়ার পরও ইংল্যান্ডে শান্তি ফিরে আসেনি। আসলে তার মৃত্যুর পরও ইংল্যান্ডবাসীকে সে রেহাই দেয়নি। মেরি প্রচুর নিষ্ঠুর ছিল। তার পেটে ডাইনি বাস করছিল এবং মেরি মানুষের রক্তে স্নান করত। তাই ইংল্যান্ডের মানুষজন তাকে ব্লাডি মেরি নামে ডাকতে শুরু করেছিল সেই সময়। মেরির মৃত্যুর পরে এক ইংল্যান্ডবাসী রাত 3টের পর আয়নার সামনে দাঁড়িয়ে মজা করে 3বার ব্লাডি মেরি বলেছিল। তারপর কিছু না হচ্ছে দেখে সে যখন আবার মজা করে বলল, আই স্টোল ইয়োর বেবি, তখন হঠাৎই আয়নার ভেতর থেকে এক ভয়ানক আত্মা বেরিয়ে তার চোখ মুখ উপড়ে দেয় এবং সকালে উঠে তাকে মৃত অবস্থায় পায় এলাকাবাসী। তখন থেকে ইংল্যান্ডে এই ব্লাডি মেরির কারণে অনেক মানুষ মারা গেছিল এবং শোনা যায় এখনও রাত 3টের পর আয়নার সামনে মোমবাতি হাতে দাঁড়িয়ে 3বার ব্লাডি মেরি বলে ডাকলে আয়নার ভেতর থেকে এক ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে। এই ছিল ব্লাডি মেরি সম্পর্কিত আমার গল্প। কী সব ভুলভাল গল্প শোনাস? ভুলভাল গল্প তো তুই কাউকে জিজ্ঞাসা করে দেখ, গুগলে সার্চ করে দেখ, সবাই একই কথাই বলবে। আমি নিজেও লাইব্রেরি থেকে বই এনে পড়ে দেখেছি। যারা রাত 3টের সময় আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরি বলেছে, আজ অবধি তারা কেউ বাঁচেনি। শোন, আগেকার লোকেরা কুসংস্কারগ্রস্ত ছিল আর এইসব অনেক ভুলভাল কাহিনী বানাতো। তাছাড়া একটা ভূতের বই লেখার জন্য কিছু রোমাঞ্চকর কথা না বানালে হয় নাকি? এসবই বুজরুকি। আরে আরে তোরা এত ঝামেলা করিস না। এটা তো সত্যি যে চেনাশোনার মধ্যে কেউ এটা করে দেখেনি, তাই এটা সত্যি না মিথ্যে বোঝার উপায়ও নেই। কিরে সুপ্রিয়, করে দেখবি নাকি? ভালোই বলেছিস, কিন্তু করে দেখলে হয়। এমনিতেও রাত্রিবেলা আমার ঘুম আসে না, গল্পের বই পড়তে হয় আর নইলে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ করে কাটাতে হয়। রাত্রিবেলা 3টে নাগাদ একটা এক্সপেরিমেন্ট করে দেখলেই হয়। তখন কুশলের এই ভুলভাল কুসংস্কারগুলোর একটা যোগ্য জবাব দিতে পারবো। এই না না, এইসব কিছু করিস না, আমার ঘাট হয়েছে তোদেরকে এইসব বলে। ঠিক আছে আমি মেনে নিচ্ছি এসব কুসংস্কার। বইয়ে এসব বানিয়ে বানিয়ে লেখা থাকে। তোরা এরকম ঝুঁকি নিস না কিন্তু। দেখ, আমি যতদূর রিসার্চ করে দেখতে পেয়েছি কেউ কিন্তু আজ অবধি বাঁচিনি। না রে, এরকম অনেকেই আছে যারা এই কাহিনীটাকে বিশ্বাস করবে। আমি একটা কাজ করব, যখন আমি এটা করব তখন তার সাক্ষী হিসেবে তোরাও থাকবি। আর এটাকে ভুল প্রমাণ করলে সবার মন থেকে এই মিথ্যে ভয়টাও কেটে যাবে। কুশল, তুই এসব বাধা দিস না তো, করেই দেখুক না কি হয়। আর এটা ভুল প্রমাণ করতে পারলেও ওর কিন্তু বেশ নাম হবে। তাহলে সুপ্রিয়, কবে করছিস কাজটা? শুভ কাজে দেরি কেন, আজকেই করব। তারপর আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি কুশলের ফোন। সুপ্রিয়, এখনও সময় আছে, তুই এসব কাজ করিস না, ছেড়ে দে। সবাইকে বলে দিস তুই কাজটা করেছিলিস। শোন, আমি তোর মতো অত ভীতু নই, আর মিথ্যে কথা বলে কোনো নাম বানাতে আমি চাই না। আর আজকেই আমি করব, সাথে ভিডিওও করে রাখবো, তোদেরকে দেখাবো যে এই সব কতটা যুক্তিহীন। সুপ্রিয়, এটা কিন্তু খুব বিপজ্জনক। তারপর আবার আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ করে, নানা রকম ঘটনার বিবরণ দেয় যে এটা করলে খুব খারাপ হয়। অনেকেই অনেক ভয়ঙ্কর কথা বলে। আর এগুলো শোনার পর আমারও এক্সপেরিমেন্টটা করতে ইচ্ছে করলো না, কারণ আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। আর এমনিতেও সেদিন বাড়িতে আমি একা ছিলাম, কেউ ছিল না বাড়িতে, তাই প্ল্যান বদলে ফেলেছিলাম। ভেবেছিলাম এক্সপেরিমেন্টটা করব না। জানি না কেন কারো মায়া নাকি আকর্ষণ, আমি আবার পুনরায় রহস্যভেদ করার জন্য উত্তেজিত হয়ে উঠলাম।
শুরু করেই ফেললাম আমার রহস্য উদ্ঘাটন। তখন বাজে ঠিক 2:50। মোমবাতি জ্বালালাম, লাইট অফ করে ফোনে ভিডিও ক্যামেরা অন করলাম। তারপর ভয়ে ভয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। খুব ভয় করছিল, বিশ্বাস করুন, কিন্তু জেদটাকে আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আয়নার দিকে তাকালাম, কিন্তু প্রথম ব্লাডি মেরি বলার আগেই বুকটা কেঁপে উঠল। কিন্তু অস্বাভাবিক রহস্য, তখন ভয় আর সাহস আমার মনে দুটো একসাথেই বেড়ে গিয়েছে। নিজের মধ্যে এক অস্বাভাবিক উত্তেজনা রাখতে পারছিলাম না আমি। ভয়ে ভয়ে প্রথম ব্লাডি মেরিটা বলেই ফেললাম। তারপর আবার দ্বিতীয়বার ব্লাডি মেরি বললাম, কিন্তু তৃতীয়বার ব্লাডি মেরি বলার আগেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শরীরে একটা শীতল রক্তস্রোত বয়ে গেল। মনে হতে লাগলো যদি সত্যি সত্যিই চলে আসে তাহলে আমার কি হবে। তৃতীয়বার বলবো কি বলবো না বলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কিন্তু জানি না কেন কি হলো আমার, আমি নিজের আয়ত্তে ছিলাম না। কে যেন আমাকে পরিচালনা করছিল। আমি অসহায় ছিলাম, বিশ্বাস করো তোমরা, কলের পুতুলের মতো কারোর হাতের বসে ছিলাম বলে মনে হলো। তৃতীয়বার হঠাৎ করেই বলে ফেললাম ব্লাডি মেরি। তারপর কি হলো শুনবে? না, তোমরা যেটা ভাবছো সেটা নয়, হয়নি কিছুই, আর আসেনি কেউ। কিন্তু আমার ভয়টা কেটে গেল। 10 মিনিট অপেক্ষা করার পরও কিছু হলো না। তারপর আর কি, আমি কমপক্ষে 30 বার টানা ব্লাডি মেরি বলে ডেকেছি, কিন্তু বিশ্বাস করো কেউ আসেনি, কেউ না। মনে মনে হাসলাম আর কুসংস্কার বলে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলাম। নিজেকে খুব বীর বলে মনে হচ্ছিল। ফোন করে কুশল আর সোহমকে নিজের বীরত্বের কাহিনীটা শোনালাম। কুশলের কুসংস্কার নিয়ে মজা করলাম। সকালে ফেসবুকে পোস্ট করব যে ব্লাডি মেরি বলে কিছু নেই, ওটা শুধুই কুসংস্কার আর মনের ভুল। তারপর খুব ঘুম পেয়েছিল, তাই ঘুমোতে গেলাম। কিন্তু না না, একটু দাঁড়ান, আসল রহস্য তো এরপর থেকেই শুরু হলো। আমার ভাবনা এক মুহূর্তেই সব ওলটপালট হয়ে গেল। সেদিনকার করা ওই ভিডিও আমি আজও পাইনি। ভিডিওটা অন করলেই অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়বে না, কিন্তু আমার হাতে থাকা মোমবাতির এতটুকু আলোও ভিডিওটাতে দেখা যায়নি। এমনকি আমার শব্দও শোনা যায়নি। এমনকি সেই দিন ওই রুমে আমি একা থাকিনি। আমার মনে হলো যেন সেইমাত্র কেউ আমার রুমে ঢুকেছে। অস্বাভাবিক কিছু আমার সাথে হচ্ছে। বিশ্বাস করো, আমি অনুভব করতে পারছি যে কেউ আমার সাথে রয়েছে। আমি একা নই, আমার সাথে কেউ আছে। সে আছে, সে আমার পাশেই আছে। আমি আর কিছুই ভাবতে পারছি না। এক মুহূর্তের জন্য মনে হলো আজকের রাতটাই আমার শেষ রাত। কাল সকালের সূর্যটা হয়তো আমি দেখতে পাবো না। এসব ভাবতে ভাবতে আমার চোখ পড়ল সেই আয়নাতে। কালো জমাট আবছা অন্ধকারে আমি যেটা দেখলাম সেটা দেখে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এই প্রচণ্ড গরমের মধ্যেও আমার সারা শরীরে ঠান্ডা রক্তের বন্যা বয়ে গেল। আমার আতঙ্কে সারা শরীর অবশ হয়ে গেল। আমি কি দেখলাম জানো? আমি দেখলাম আবছা কালো অন্ধকারের মধ্যে আয়নার ভেতরে এক মহিলার কালো ছায়ামূর্তি। না না, ওটা আমি ছিলাম না। বিশ্বাস করো, ওটা আমি ছিলাম না, ওটা অন্য কেউ ছিল। তার সারা শরীর কালো ছিল, কিন্তু চোখটা লাল, অস্বাভাবিক টকটকে লাল ছিল। সে ওই লাল চোখ দিয়ে দীর্ঘক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে আমার সারা শরীর অবশ হয়ে গেছিল। আমি তার বশ হয়ে গেছিলাম। হঠাৎ এক ঝটকায় সে আয়নায় যেন জোরে চিৎকার করে আমার দিকে বেরিয়ে আসতে চায়। আর সেটা দেখে আমার তখন সব বশ কেটে গিয়ে আতঙ্কে আমি জোরে চেঁচিয়ে উঠি এবং এক ঝটকায় আয়নার সামনের থেকে চোখ সরিয়ে ফেলি। সাথে সাথেই আমি মাটিতে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর সব শেষ, আমার আর কিছুই মনে নেই। সকাল 10:30টায় আমি মাটি থেকে উঠি। আমার সারা শরীরে খুব যন্ত্রণা অনুভব করি। কপালে হাত দিয়ে দেখলাম খুব গরম। বাড়িতে থার্মোমিটার ছিল, চেক করলাম 103 ডিগ্রি জ্বর। তোমরা বিশ্বাস করো আর নাই বা করো, কিন্তু এটা আমার সাথে ঘটেছে। তোমরা অনেকেই এই এক্সপেরিমেন্টটা করেছো। সে অনেককেই দেখা দিয়েছে, আবার অনেককেই দেখা দেয়নি। তবে জানি না ওটা ব্লাডি মেরি ছিল কি না, কিন্তু এটা জানি যে আয়নাতে ওটা কেউ ছিল। বিশ্বাস করো, পৃথিবীতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখনও আছে।
আমি আতঙ্কে রাতে ওই দিনের কথাটা মনে করলে ঘুমাতে পারি না। আজ অনেক কষ্টে তোমাদের অনুরোধে গল্পটা শোনালাম, কারণ আমার জ্বর এখনও কমেনি। আর চাইলে তোমরা এই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো। তবে তোমাদের সাথে কি হবে জানি না, কিন্তু সে এখনও আমাকে ছেড়ে যায়নি। রাত হলেই সে আমার ঘরের আয়নাতে চলে আসে, আমার সারা ঘরময় ঘুরে বেড়ায়। আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনাই এখানে তোমাদের সাথে আলোচনা করলাম। শুভরাত্রি। এখন আমায় যেতে হবে। সে যে আয়নার ভেতর থেকে আমায় ডেকেই চলেছে। শুনছিলেন ব্লাডি মেরি। পরের সপ্তাহে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে।